চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৯%। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ইকোনমিক আউটলুকে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, নানা কারণে দীর্ঘদিন ধরেই চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি, যা আরও বাড়িয়ে তুলেছে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য যুদ্ধ ও জ্বালানি সংকট। এছাড়া চড়া মূল্যস্ফীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং বিনিয়োগের ঘাটতির কথাও আসে প্রতিবেদনে। বলা হয়, টেকসই উন্নয়ন নিশ্চিতে আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের বিকল্প নেই। প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন খাতে সংস্কার অব্যাহত থাকলে আসছে অর্থবছর কিছুটা ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি। যুদ্ধের কারণে পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলেও জানানো হয় প্রতিবেদনে। এর আগে বাংলাদেশকে নিয়ে একই পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। দেড় বছরে ইউরোপ ও আমেরিকা থেকে দেশে আসেনি পোশাক রপ্তানির $4.25 বিলিয়ন। বিশাল এই ব্যবধান ধরা পড়েছে ইপিবি, ইউরোস্টেট এবং ওয়াটেক্সার তথ্য বিশ্লেষণ করে। এমন অসঙ্গতিকে অস্বাভাবিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই গড়মিলের কারণে ঘটতে পারে অর্থ পাচারের মতো ঘটনা। আর বিকেএমই সভাপতির মতে, প্রকৃত তথ্য উদ্ঘাটনে জোরালো পদক্ষেপ দরকার সরকারের। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের 4/5 আসছে তৈরি পোশাক খাত থেকে। আবার এই খাতের সিংহভাগ পণ্যই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে। এমন তথ্যের উৎস বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো, মার্কিন বস্ত্র দপ্তর অটেক্সা এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্থা ইউরোস্টেট। কিন্তু এসব প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ বলছে, মাত্র 1.5 বছরে বড় ওই উৎস দুটি থেকে দেশে আসেনি $4.25 বিলিয়ন। ইউরোস্টেটের হিসাবে 2024 সালের জুলাই থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 1.5 বছরে ইউরোপের দেশগুলোতে $32 বিলিয়ন কিছু বেশি পোশাক রপ্তানি করেন দেশীয় উদ্যোক্তারা। কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে তা $29 বিলিয়ন। অর্থাৎ পণ্য কেনা দেশগুলোর দেয়া তথ্যের সাথে বাংলাদেশের পার্থক্য $3 বিলিয়ন, যা সেখান থেকে আসা রপ্তানি আয়ের প্রায় 10.5%। প্রশ্ন হলো, কোথায় গেল এই অর্থ? আমি মনে করি এখন সময় আসছে বাংলাদেশ ব্যাংক এখন এই যে ডেফার্ড পেমেন্টের বিধানটাকে এটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া। আদারওয়াইজ অনেক ক্ষেত্রে বায়াররা কি করে, ডেফার্ড পেমেন্টে এক্সপোর্ট গুডস নেয়, নিয়ে পরবর্তীতে নানা অজুহাতে পেমেন্ট দেয় না। রপ্তানি হচ্ছে, কিন্তু রপ্তানি রিয়েলাইজ হচ্ছে না এনবিআর পর্যায়ে যখন আসছে, এবং এই রিয়েলাইজেশনটা হচ্ছে না। বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে, বা বাজারে বা এই মনিটরিং প্রসেস এলসিগুলো প্রপারলি মনিটর না করা, অ্যাসেস না করার কারণেই এই ধরনের গ্যাপগুলো তৈরি হচ্ছে। শুধু ইউরোপ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও এই আয়ের ব্যবধান বেশ বড়। অটেক্সের তথ্য অনুযায়ী ওই 1.5 বছরে দেশটি পোশাক আমদানি করে $12 বিলিয়ন উপরে। কিন্তু ইপিবির হিসাবে তার পরিমাণ ছিল $11.25 কিছু বেশি। অর্থাৎ সেখান থেকেও হাওয়া $76 কোটি। তথ্য অনুযায়ী মাসভিত্তিক হিসাবে সর্বোচ্চ ঘাটতি ছিল 2025-এর এপ্রিলে, যা ইউরোপে $90 কোটি এবং যুক্তরাষ্ট্রে $26 কোটি। এছাড়া $100 কোটি ব্যবধান ছিল সেপ্টেম্বরেও। সব মিলিয়ে 18 মাসের মধ্যে 12 মাসই রপ্তানি আয় কম দেখিয়েছে ইপিবি। বিশেষজ্ঞদের মতে, তথ্যের গড়মিল 5% পর্যন্ত গ্রহণযোগ্য। পুরো সিস্টেমটি কিন্তু একটা ইন্টিগ্রেটেড ফ্রেমে নিয়ে আসার সুযোগ রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যে এই কাঠামোতে আমাদের অনেকেই যেতে চান না। আমাদের এনবিআর এর কর্মকর্তারাও এটা পুরোপুরি চান না, কাস্টমসের কর্মকর্তারাও এটা চান না, এবং ব্যবসায়ীরাও এটা চান না। সুতরাং এই যে সকল পক্ষ মিলে জোটবদ্ধ হচ্ছেন যে তারা আসলে চান না, এ কারণেই আসলে পাচারও রয়ে গিয়েছে, কারচুপিও রয়ে গিয়েছে, দুর্নীতিও রয়ে গিয়েছে, এবং এ কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এখানে আমাদের অবস্থান মানে ক্লিয়ার। কেউ যদি এই ধরনের পাচার করে থাকে, সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, বিকেএমই সরকারের সাথে এই ব্যাপারে সহযোগিতা করবে। এর আগেও সামনে আসে রপ্তানি আয়ের এমন অসঙ্গতি। রাকিব হোসেন, 71, ঢাকা। ঐতিহ্যের রঙে রঙিন নববর্ষের বাণিজ্য খুব একটা প্রয়োজন নেই, তবুও পহেলা বৈশাখ উদযাপনে ছিল শখের বশে কেনাকাটার হিড়িক। যে তালিকা আছে মাটির থালা বাসন, একতারা, ডুগডুগি কিংবা তালপাতার পাখার মতো হাজারো পণ্য। তবে ভোক্তার ক্রয় ক্ষমতার সঙ্গে উদ্যোক্তার উৎপাদন খরচের বড় ফারাক সংকুচিত করেছে এবারের বাণিজ্য। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, বাঙালি সংস্কৃতি উদযাপনের সবচেয়ে বড় উপলক্ষ, যেখানে ঐতিহ্যের রং মিশিয়ে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করছেন ছোট ছোট উদ্যোক্তারা।
এই যেমন রংতুলির আঁচড়ে নববর্ষের জানান দিচ্ছেন এই নারী উদ্যোক্তা। বিনিময়ে এক একজন থেকে নিচ্ছেন 30 থেকে 100 টাকা পর্যন্ত। গড়ে 50 টাকা হারে নিলেও 100 জনের কাছ থেকে তার আয় 1000 টাকা। অথচ এজন্য খুব বেশি পুঁজি লাগেনি তার। আজকে আমি করেছি, অনেকগুলো করেছি, 50 টাকা করে করেছি, আবার ভিতরে 100 টাকা করেও করেছি, আবার বাচ্চাদেরকে 30 টাকা করেও ছেড়ে দিয়েছি। একদিনই তো মাত্র হবে, আর আমরা তো সারা বছর খরচ করছি না, তো এটা কোনো প্রবলেম মনে হচ্ছে না। সবাই একসাথে অনেক সুন্দর করে সেজেছে এবং অনেক মেলা বসেছে, অনেক সুন্দর পরিবেশ। বছর জুড়ে খুব বেশি চাহিদা না থাকলেও নববর্ষ উদযাপনে কদর বাড়ে মাটির থালা বাসন, একতারা, ডুগডুগি কিংবা তালপাতার পাখার মতো হাজারো পণ্যের। জানিয়ে আগ্রহের কমতি নেই বিদেশি নাগরিকদেরও। কিনছি আজকে, হ্যাঁ, দড়ি কিনছে, জেকব কিনছে আমাদের জন্য, ফুল কিনছে, অনেক ফুল মেলা কিনলাম। এবার আমার বাচ্চারা এরকম ছোট চুলের জন্য ক্লিপ কিনছে, এমনি। এবার আমরা অনেক খেয়েছি, ফুচকা খেয়েছি, চা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। বেতের একটা লাইটিং ঝুড়ি কেনা হয়েছে, তাল পাখা কেনা হয়েছে, একটা একতারা কেনা হয়েছে, ভালো লাগতেছে। পহেলা বৈশাখে পান তেলিশ দিয়ে শুরু করে সাদা পাড় লাল শাড়ি পরে পহেলা বৈশাখটা বেশি উদযাপন করি। তবে এসব পণ্য কেনার হিড়িক কেবলই শখের বশে, যার সঙ্গে জড়িয়ে মানুষের বাড়তি ব্যয়ের সক্ষমতা। একদিকে বৈশ্বিক অস্থিরতা, অন্যদিকে দেশের লম্বা সময় ধরে মূল্যস্ফীতির চাপ, যা সংকুচিত করেছে এই বাণিজ্যকে। আমাদের জিনিসপাতির দাম আরো বেশি বেড়ে গেছে আগের থেকে, যে এখানে আপনি যতই এখানে বার্গেনিং করেন না কেন ওরা কমাবে না। 220 টাকায় বেচতারিনি, বুঝছেন? 20 টাকা না থাকলে আমি কেমনি কি করুন? কারণ বর্তমানে দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি, সবখানের পরিস্থিতি তো ভালো না। সবাই কিছু না কিছু কিনছে, এটা মনে একটা খুশি, এটা কিন্তু কোনো প্রয়োজনীয় জিনিস না। এগুলো আসলে না করলেও হয়, এতটা প্রয়োজনীয় না, এটা শখের বসে আমরা করি। যত সামান্য যেই আমাদের ভাতা দিয়ে হয় তা দিয়ে আমরা অবশ্য চেষ্টা করি যে এটা কভার করার জন্য। উৎসব উদযাপনে বরাবরই এগিয়ে বাঙালি জাতি। পহেলা বৈশাখ ঐতিহ্যের আর এই কেনাকাটা শখের, যা এখন অর্থনীতিরও অবিচ্ছেদ্য অংশ। তবে নববর্ষের এই বাণিজ্যের কাঙ্ক্ষিত সম্প্রসারণ বন্দী দেশে বিদ্যমান অস্বাভাবিক আয় বৈষম্যে। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, IMF-এর প্রক্ষেপণ অনুযায়ী চলতি অর্থবছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 3.9%। এই নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা BISS-এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মাহফুজ কবির, 71 বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি, পাশাপাশি আপনাকে নববর্ষেরও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে খুব শর্ট করে জানতে চাইব যে IMF-এর এবারের প্রতিবেদন আমরা যেটি দেখতে পেয়েছি যে যুদ্ধের বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে, তার প্রভাব পড়বে তারা বলছে পুরো বিশ্বতেই। এটি নিয়ে আপনার পর্যবেক্ষণটা আমরা জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল, তো তাদের যে বাংলাদেশের যে অর্থনীতি, তো সেটা নিয়ে তাদের যে অবস্থান, তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং সব মিলিয়ে যে বাংলাদেশের যে অর্থনীতির যে পুনর্গঠন, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে তাদের একটা লক্ষ্য হলো যে বাংলাদেশের অর্থনীতির সংস্কার হবে এবং তারা কিন্তু সেদিকে আসলে একটু নজর দিচ্ছেন। বিশেষ করে যে তারা যখন আমাদের এই যে ঋণের যে কিস্তি, তো সেটা তারা বলেছিলেন যে নির্বাচনের পরে তারা আসলে এটা নিয়ে নতুন সরকারের সঙ্গে কথা বলবেন, কথা বলে তারপরে হলো যে তারা কিন্তু এটাকে ছাড়ের বিষয় চিন্তা করবেন। তো সব মিলিয়ে আসলে এখনকার যে অবস্থা, যে এটা সারা বিশ্ব জুড়ে যে একটা অনিশ্চয়তা চলছে অর্থনৈতিক দিক থেকে, এবং এই যে তেলের দাম এগুলো নিয়ে, তারপর জ্বালানির দাম সমন্বয়, তো সব মিলিয়ে আসলে তাদের দিক থেকে কিন্তু একটা চিন্তা ভাবনা রয়েছে আর কি, যে আসলে দেশের অর্থনৈতিক যে অবস্থা দাঁড়াবে। ওদিকে যে বিশ্ব ব্যাংক, তো তাদের যে গ্রোথ প্রজেকশন, তো সেইটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 4% মতো তারা কিন্তু এটা চিন্তা করছে। তো সব মিলিয়ে যে অবস্থা, মানে এখনকার যে বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা, ইরান যুদ্ধ এবং বাংলাদেশের ভেতরে যে আসলে অর্থনৈতিক সংস্কার, তো এগুলো সবকিছু মিলে আসলে দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা কিরকম হবে, তো সেটা কিন্তু এখন হয়তো জানাই হবে। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে রেকর্ড রেমিটেন্স আসছে, পাশাপাশি রপ্তানি পড়ে যাচ্ছে, এর পাশাপাশি শুরু হলো যুদ্ধ, যেখানে জ্বালানির সংকট তীব্র হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? কিভাবে সেই সমস্যাগুলো মোকাবেলা করবে সরকার, সেটিও একটা বড় বিষয়। হ্যাঁ, না, আসলে রেমিটেন্সের ক্ষেত্রে আমরা যে দেখলাম যে মার্চে কিন্তু সেরকম কোনো আসলে ড্রপ হয়নি। মানে আমাদের একটা আশঙ্কা ছিল যে এই সময় হয়তো কমে যেতে পারে, কিন্তু আসলে আমার মনে হয়েছে যে আসলে মরিয়া হয়ে তারা কিন্তু অর্থটা পাঠিয়েছেন, কারো কারো কাছে জমানো অর্থ ছিল, তো সেগুলো দিয়েছেন। কিন্তু এখন এই এপ্রিল মাসে আসলে পরিস্থিতি কেমন হয়, তো সেটাই কিন্তু একটা চিন্তা। কারণ এই দেশগুলোতে কিন্তু এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে যুদ্ধের কারণে,
তো সেই ব্যবসা কিন্তু স্বাভাবিক হয়নি, যার ফলে কারো চাকরি থাকবে কি থাকবে না, আবার এদিকে আবার যদি রিপ্যাট্রিয়েশন হয় তাহলে সেটাও একটা বড় চাপ তৈরি করে বাংলাদেশের অর্থনীতিতে, সংস্থানের ক্ষেত্রে একটা বড় রকম সমস্যা, এবং একই সঙ্গে যে নতুন করে যে চাকরির সুযোগ তৈরি হওয়া এই মধ্যপ্রাচ্যে, তো সেটাও একটা সম্ভাবনা আছে। তার কারণ যুদ্ধ থেমে গেলে তো তখন পুনর্গঠন লাগবে, তো তখন অনেক শ্রমিকের প্রয়োজন হবে, নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যে ব্যবসা সচল হওয়া। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এটা একটা মিক্স সিনারিও আছে, মানে সম্ভাবনাও আছে আবার আশঙ্কাও আছে এই আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে। তো এখন আসলে এটা ডিপেন্ড করে যে শান্তি চুক্তি হয় কিনা, এবং সেটা আসলে দীর্ঘস্থায়ী একটা শান্তি যদি প্রতিষ্ঠা হয় এই মধ্যপ্রাচ্যে, তখন বাংলাদেশের একটা মানে শ্রমশক্তি বাজারের ক্ষেত্রে একটা বড় উজ্জ্বল সম্ভাবনা আছে, এবং সেখানে হয়তো রেমিটেন্স বেড়ে যেতে পারে। কিন্তু আপাতত আমরা একটা আশঙ্কা করছি যে হয়তো যদি রেমিটেন্স কমে যায় তাহলে সেক্ষেত্রে সরকারের হয়তো একটা কর্ষণেরই একটা অ্যাপ্রোচ থাকতে হবে, সেখানে নতুন করে নীতি গ্রহণ করতে হবে, সেখানে আসলে হয়তো সামাজিক নিরাপত্তা, রিইন্টিগ্রেশন এই বিষয়গুলো হয়তো আমাদের ভাবতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এর আগে জেনেছি যে ক্ষমতার 1.5 মাসের মধ্যেই বিএনপি সরকার ব্যাংক খাত থেকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ করেছে শুধুমাত্র পরিচালন ব্যয় মেটানোর জন্য। এখন পাশাপাশি IMF, ADB কিংবা বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী আমাদের জিডিপি প্রবৃদ্ধিও কমে যাচ্ছে। সব মিলিয়ে এই সরকারের সামনে কি চ্যালেঞ্জ, এবং তারা খুব সংক্ষেপে যদি বলি সেই চ্যালেঞ্জ থেকে তারা উত্তরণের উপায়গুলো কি, তাদের কি করা উচিত? হ্যাঁ, না আসলে সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে যেটা হয়েছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে 10 দিনের মধ্যে, তো এই অবস্থা আসলে এখন জ্বালানির যে চাহিদা মেটানো সেটা নিয়েই কিন্তু সরকার সবচেয়ে বড় মনোযোগ, এবং অর্থনীতিতে যাতে কোনো বিঘ্ন না ঘটে, কিনা অস্থিতিশীলতা তৈরি না হয়, তো সেটার দিকেই আসলে চিন্তা করছে। এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে যে এই অর্থনৈতিক গতি ত্বরান্বিত করা এবং যে অনিশ্চয়তাগুলো যে দূর করা, এবং একই সঙ্গে যে আমাদের যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, তো সেটা আসলে পূরণ করার জন্য কি কি পরিকল্পনা করতে হবে সেটার জন্য একটা উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি তৈরি করা হয়েছে, এবং একই সঙ্গে মন্ত্রী পরিষদ কমিটিও কিন্তু তৈরি করা হয়েছে। সব মিলিয়ে আসলে সরকার একটা পজিটিভ ডিরেকশনে আছে এখনো পর্যন্ত, মানে বড় কোনো রকম সমস্যা হয়নি। তবে আসলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপরে অনেকটাই নির্ভর করছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি কেমন হবে। আর একই সঙ্গে সরকারের দিক থেকে যদি এখন পজিটিভ অ্যাপ্রোচ আসে, মানে ঋণ নেওয়াটা কেন হয়েছে তো সেটা আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে একটা ভগ্ন অর্থনীতি কিন্তু সরকার পেয়েছে, তো সেটা পুনর্গঠন লাগবে। একই সঙ্গে যে আমাদের এই মুহূর্তে কিন্তু ওইরকম রাজস্ব সংগ্রহটা ওইরকম ভালো নয়। এখন আমার মনে হয় কি যে একটা বড় বাজেট যেহেতু সরকার চিন্তা করছে যে হয়তো 9 লাখ কোটি টাকার মতো একটা বাজেট হবে, এখন এই বড় একটা এক্সটেনশনারি বাইনারি পলিসি যদি আমাদের থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো এটা পূরণ করা যাবে, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। জনাব মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ 71 বিজনেসের সময় দেওয়ার জন্য। দর্শক, IMF এর প্রক্ষেপণ নিয়ে আলোচনা করছিলেন BICC এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, আমরা ছিলাম সেখানে। দর্শক, শিরোনামে বলছিলাম যে অপরিশোধিত তেলের অভাবে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। এই নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা যাচ্ছি তার কাছে। রাজীব, দেশের একমাত্র জ্বালানি তেল রিফাইনারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি গতকাল রাত থেকে মূলত তার যে 3টি ইউনিট রয়েছে এর মধ্যে 2টি ইউনিটই কিন্তু আসলে বন্ধ, এবং একটি ইউনিট চালু আছে। আপনি জানেন যে ক্রুড অয়েল পরিশোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল এবং বিটুমিন তৈরি করে, এবং সেই শুধুমাত্র একটি ইউনিট চালু আছে যেটি দিয়ে আসলে মূলত আসলে বিটুমিন প্রোডাকশন হয়, কিন্তু বাকি যে দুটি প্রধান সেটি আসলে হচ্ছে না, কেননা যেহেতু ক্রুড অয়েল নেই। গত 18 ফেব্রুয়ারির পর থেকে কোনো ধরনের ক্রুড অয়েল দেশে আসেনি, তো যার কারণে আসলে এখানে ইস্টার্ন রিফাইনারি তার প্রধান যে 2টি ইউনিট আছে সেটি আসলে গতকাল রাত থেকে আসলে বন্ধ হয়ে গেছে, এবং এখানকার কর্মকর্তারা বলছেন যে পরবর্তীতে ক্রুড অয়েল না আসা পর্যন্ত কিন্তু বাকি 2 ইউনিট আসলে চালু করা সম্ভব না। ইতিমধ্যে সৌদি আরামকো থেকে 1 লক্ষ টন ক্রুড অয়েলের এলসি খোলা হয়েছে, যেটি আসলে আরব আমিরাতের বন্দর হয়ে দেশে আসার কথা। সেই চালানটি যদি আসে তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে এসে যে ইস্টার্ন রিফাইনারি তার 2টি ইউনিট, সেই 2টি ইউনিট আসলে চালু হতে পারে। তবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকলেও কিন্তু দেশে যে পরিশোধিত জ্বালানি, সেই পরিশোধিত জ্বালানির কিন্তু সরবরাহ আছে ভালো, তো যার কারণে আসলে এখন ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকলে এখন খুব বেশি সমস্যা হবে না। তবে পরবর্তীতে ক্রুড অয়েল আসতে পারে, সেটি যখন আরও উৎপাদনে যাবে তখন হয়তো জ্বালানি তেলের যে সরবরাহ সেটির পরিমাণ আরও বাড়বে। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।